জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কাটেনি ধোঁয়াশা, খসড়া নিয়ে দ্বিধা বিভক্তি থাকলেও এক সপ্তাহের মধ্যে স্বাক্ষরের আশা ঐকমত্য কমিশনের। দায়িত্ব হস্তান্তরের বিষয়ে ভাবার সময় এসেছে ইউনিট সরকারের, বললেন দেবপ্রিয়। 26টি দেশের অন্তর্বর্তী সরকার নিয়ে গবেষণার প্রতিবেদন প্রকাশ। গুলশানের চাঁদাবাজির মামলায় রিমান্ডে থাকা রিয়াদের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার, প্রেস ব্রিফিংয়ে জানালো ডিএমপি। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন আপিলে খালাস, ফের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের জেরে রাশিয়া, জাপান, হাওয়াইয়ে সুনামির আঘাত, সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের 20 লাখ মানুষকে। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াদ। ঐকমত্য কমিশনের দেয়া জাতীয় জুলাই সনদের খসড়ার বিষয়ে তেমন কোনো পর্যবেক্ষণ নেই বিএনপির। তবে এই খসড়াকে অসম্পূর্ণ বলছে জামায়াত ইসলামী। অসম্পূর্ণ কোনো সনদে এনসিপি স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব। অন্যদিকে ঐকমত্য হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন কিভাবে হবে, পরবর্তী সংসদ, অধ্যাদেশ নাকি গণভোট, তা নিয়েও মতানৈক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসাইন। 36 দিনের জুলাই মাস একটি বিপ্লব, একটি অভ্যুত্থান এনে দিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক এক সুযোগ। মূলত জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে যে কমিশনগুলো গঠন করা হয়েছে সেগুলোর সুপারিশমালায় রাজনৈতিক দলগুলোর মত দ্বিমত নিয়ে গত প্রায় 6 মাস ধরে জাতীয় ঐকমত্য কমিশনের নিরলস সংলাপ। এখন পর্যন্ত কি কি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা নিয়ে জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করতে যাচ্ছে ঐকমত্য কমিশন। কিন্তু শুরুতেই খসড়া নিয়ে প্রধান প্রধান দলগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি শুরু হয়ে গেছে। কারো কারো আপত্তি আছে। গত 28 জুলাই রাজনৈতিক দলগুলোর কাছে 4 পাতার একটি জুলাই জাতীয় সনদের খসড়া পাঠিয়েছে ঐকমত্য কমিশন। খসড়া সনদে ঐকমত্য হওয়া বিষয়গুলোর ঘর এখনও ফাঁকা রয়েছে। যদিও প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদ সদস্যদের হানা ভোটের স্বাধীনতা সহ 12টি প্রস্তাবে এখন পর্যন্ত একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ 4টি প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি এবং সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। তাই জুলাই সনদে শেষ পর্যন্ত কোন কোন বিষয় যুক্ত হবে তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে খসড়ায় যুক্ত করা হয়েছে 7টি অঙ্গীকারনামা। বিএনপি বলছে এর মধ্যে ছোটখাটো কিছু পর্যবেক্ষণ আছে তাদের, তবে মোটা দাগে কোনো সংশোধনীর প্রয়োজন নেই। এটা জুলাই জাতীয় সনদের একটা ড্রাফট দিয়েছে খসড়ায়, তা আমরা সেটার উপরে কিছু অবজারভেশন আছে। এটা তেমন বেশি মেজর কিছু না। খসড়া এই সনদে কোনোভাবেই জুলাই অভ্যুত্থানের চেতনা প্রতিফলিত হয়নি বলে অভিযোগ জামায়াত ইসলামীর, তাই এটিকে অসম্পূর্ণ বলছে দলটি। অন্যদিকে এনসিপিও বলছে কোনো অসম্পূর্ণ সনদে স্বাক্ষর করবে না তারা। আমরা একটা ড্রাফট তৈরি করছি, আমরা সেই ড্রাফটে জমা দেব এবং যদি সেটার আলোকে জুনের শপথ তৈরি হয় তাহলে আমরা শুধুমাত্র এখানে সিগনেচার করব। কারণ যে জেনারেশন দিচ্ছে এটা জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটাকে প্রপারলি কোনো কন্টেন্ট করে নাই। যদি মৌলিক সংস্কারের কোনো বিষয়কে জুলাই সনদের আওতা বহির্ভূত করে ফেলা হয়, সেক্ষেত্রে সেই সনদ জাতির জন্য সর্বাধিক উপকৃত একটা সনদ হিসেবে গৃহীত হবে না, এবং সে কারণেই সেই অপূর্ণাঙ্গ জুলাই সনদ সেখানে আমরা স্বাক্ষর করব কিনা সেটা আমাদের এখনো বিবেচনাধীন।
খসড়া সনদের অঙ্গীকারনামার ৩ ধারায় বলা হয়েছে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যেই একমত হওয়া বিষয়গুলো সংবিধান ও আইন সংশোধনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এটিতে বিএনপির তেমন কোনো আপত্তি না থাকলেও জামাত বলছে, সংস্কার বাস্তবায়নে হয় অধ্যাদেশ, না হয় গণভোট। অধ্যাদেশের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে এগুলো বৈধ করার একটা দৃষ্টান্ত বাংলাদেশে আছে। আমরা সেইভাবেই এটাকে আইনি ভিত্তি দেওয়ার পক্ষে। যদি সেটিও করার ব্যাপারে কারো দ্বিমত থাকে, তাহলে আমরা বলবো এটা গণভোটে দেওয়া এবং জনগণই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কোন কোন জায়গায় ঐক্যমত্য হলাম অথবা কোন কোন জায়গায় নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য হলাম, সেগুলো দেখার পরে তারপরে সনদ তৈরি হবে। এটা খুব দ্রুততার সাথে কাজ করছেন ওনারা, আমরাও খুব আন্তরিকতার সাথে সেগুলো দেখছি। আমরা অবশ্যই যেগুলো জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সনদে আসবে সেগুলো দেখে অবশ্যই সই করব। এলএফএ করে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়নযোগ্য করতে হবে, সেটাকে দূরবর্তী কোনো সময় বাস্তবায়ন করা হবে, এরকম অনিশ্চয়তার মধ্যে আমরা রাখার পক্ষপাতী নই। তবে ঐকমত্য কমিশন বলছে, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে খসড়া সনদ সংশোধিত হতেই পারে। এক্ষেত্রে আগামী 1 সপ্তাহের মধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে বলে আশাবাদী ঐকমত্য কমিশনের এই সদস্য। এখন আমাদের তো কোনো স্ট্যান্ডার্ড নাই, কোনটা সম্পূর্ণ কোনটা অসম্পূর্ণ। তো যেটা হবে ওটাই সম্পূর্ণ হবে, কারণ এই তো অতীতে কোনোদিন কেউ করে নাই। আমি আশাবাদী যে আমরা এই সপ্তাহের মধ্যেই একটা জাতীয় সনদ করার ব্যাপারে একমত হব এবং কী কী বিষয়ে এতে অন্তর্ভুক্ত হবে সে ব্যাপারে একমত হতে পারব। যেসব বিষয়ে এখনও রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, সেগুলোকে বাইরে রেখে জুলাই সনদ ঘোষণা করলে সংকট আরও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। 2024 সালের আজকের এই দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যম লাল হয়ে ওঠে। এদিন সরকার ঘোষিত শোক দিবসকে প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা বেছে নেয় এক ভিন্ন প্রতিবাদের ভাষা। শোকের কালো নয়, বরং প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে লাল। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে লাল প্রোফাইল ছবি, যার মাধ্যমে কোটা বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানান সাধারণ মানুষ, জনপ্রিয় ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে এদিনও থেমে থাকেনি গণহত্যা। চট্টগ্রাম ও পঞ্চগড়ে চলে দফায় দফায় গুলি ও গ্রেনেড হামলা। বিস্তারিত জানাবেন শাহাদাত অভ্র। চারিদিকে বুলেট আর বোমার শব্দ। হেলিকপ্টার থেকেও গুলি চলছে। রক্তে লাল হয়েছে পিচ ঢালা পথ, ভাইয়ের শার্ট, বন্ধুর শরীর। মায়ের আহাজারিতে লাল হয়েছে পুরো আকাশটাও। ততক্ষণে মোহাম্মদপুরের সৈকত আর নেই যাত্রাবাড়ির মেহেদি আর উত্তরার নাইমা সুলতানা। 30 জুলাই 2024। ততক্ষণে হাজারটা পরিবার কাঁদছে, লাল রক্তের ক্ষত হাত পা কিংবা কারো কারো চোখে। ততক্ষণে লাল সবুজের পতাকার সবুজ অংশটাও লাল হতে শুরু করেছে। তারপর আস্তে আস্তে লাল হতে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল ছবিগুলো। রক্তের রঙের সাথে মিলিয়ে লাল হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। সরকার যেদিন শোক দিবস পালন করছিল, তো ওই দিন হচ্ছে সাধারণ জনগণ বা স্টুডেন্টরা তাদের প্রোফাইলটা লাল করছিল। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা প্রতিবাদ, যে সরকার যেটা বলবে সেটা আমরা শুনবো না। সরকারের যে প্রহসনমূলক এই স্বজন হারানোর বেদনা, এটার বিপরীতে আমাদের জুলাইয়ের শহীদদের রক্তের স্মরণে, শহীদদের স্মরণে আমরা প্রোফাইল লাল করেছিলাম। এদিন সরকার ঘোষিত শোক দিবসকে প্রত্যাখ্যান করে শোকের কালো রং বাদ দিয়ে আন্দোলনকারীরা এবং জনপ্রিয় ব্যক্তিবর্গ, সাধারণ নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের একটি বড় অংশ, এমনকি সাবেক সেনাপ্রধানও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রোফাইল ছবির মাধ্যমে কোটা আন্দোলনকারীদের সাথে সমর্থন জানান। এই লালটা আসলে লাল জুলাইকে সফল করেছে এবং একটা স্ফুলিঙ্গ তৈরি করেছে। এবং আমরা যেটা বুঝতে পারি যে ফ্যাসিবাদ এবং খুনি হাসিনা লিটারারি তারা এই লাল করার মধ্য দিয়ে
তারা লাল কার্ড পেয়েছে পুরো জাতির কাছ থেকে। প্রবাসী শ্রমিক সারা পৃথিবীতে আছে এবং তারা প্রত্যেকে, তারা সেখানে অনেকে গণ অভ্যুত্থানের পক্ষে মিছিল করে তারা জেলে গেছে, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ অনেককে পেরেছে পরে ফিরিয়ে আনতে, এখনও অনেককে পারে নাই। কিন্তু তারা যখন লাল করে ফেললো প্রোফাইল, তখন বাংলাদেশের মানুষ শক্তি পেল। দেখা যাচ্ছে প্রত্যেকের টাইমলাইন লাল হয়ে গেছে। রক্ত দেখেও যে চোখ দেখে না, যে গুলি করে কালো ব্যাজে শোক পালন করে, সেই সরকারকে দেখানো হয় লাল। সারা বাংলায় রক্ত কেন? ছাত্ররা লাল কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে প্রতিবাদ জানায় হাসিনা সরকারের গণহত্যার। দুপুরে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে ঢাকায় 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ নাগরিক সমাজ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল ধারণ করে 31টি সংগঠন পদযাত্রা ও বিক্ষোভ করে। প্রেস ব্রিফে বারবার রিপিটেডলি মিথ্যা বলে, হত্যাকাণ্ডগুলোকে অস্বীকার করে, অন্যভাবে বক্তব্য দেয়, অভিনয় করে, তো এবং রাষ্ট্রীয় শোকের মতো একটা নাটকীয় অ্যাপ্রোচে যাচ্ছে। সুতরাং তার মুখ এবং চোখের কথা বলার এবং দেখার যে দ্বিচারিতা, এটাকে আমরা লাল কাপড় বেঁধে রক্তাক্ত সিম্বল দিয়ে প্রকাশ করতে পারি। বেগম খালেদা জিয়ার পেজ তখন দেখছি লাল করছে, ডক্টর ইউনূসের পেজ তখন দেখেছিলাম লাল করছে, এভাবে করে আর অনেকগুলো স্কুলের যেগুলো অনলাইন পেজ, বিভিন্ন সংগঠনের অনলাইন, মানে প্রত্যেকটা স্ট্রাইক এই কর্মসূচিতে এসে মিলেমিশে একাকার হয়ে গেছিলো। এটা আমাদেরকে মোটিভেট করে হাইলি, এবং পরদিন থেকে আমরা ফিল্ডে কর্মসূচিতে যেতে সক্ষম হই আর কি। সেদিন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, যে কে ফ্যাসিবাদের পক্ষে, যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল তারা কালো ব্যাজ ধারণ করেছিল, প্রোফাইল কালো করেছিল, আর যারা গণতান্ত্রিক আমি মানুষের পক্ষে, গণ অভ্যুত্থানের মানুষের পক্ষে, এই গণ অভ্যুত্থানের যারা ছাত্র জনতার পক্ষে, তারা হচ্ছে লাল ব্যাজ ধারণ করেছিল। সুতরাং সেই এই 29 তারিখের এই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমার মনে হচ্ছে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। চারদিকে লাল পোশাক, লাল প্লেকার্ড, লাল হয়ে ওঠে পুরো ফেসবুক। লাল যেন ভয় ধরিয়ে দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর মনে। তাই তো বুলেটের বৃষ্টি থেমে থেমে চলে চট্টগ্রাম ও পঞ্চগড়ে। অবশেষে এই লাল রক্তের বন্যাতেই ভেসে গেছে স্বৈরাচার সরকার। সুকান্তের কবিতার মতোই এদেশের বুকে 18 এসেছে নেমে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় চলে এসেছে। কি পদ্ধতিতে তারা দায়িত্ব হস্তান্তর করবেন সেটিও পরিষ্কার করা উচিত, এমনটাই মনে করেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একই সাথে বিভিন্ন রাজনীতিবিদ ও গবেষকরাও অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় দায়িত্বে থেকেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ফলে সংকট নিরসনে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তারা। 26টি দেশে অন্তর্বর্তী সরকারের উপর গবেষণা চালিয়ে বুধবার রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ডায়াস। আরও জানাচ্ছেন সানি মৃধা। নির্বাচন সংস্কার নাকি বিচার, এই নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা যাচ্ছে, ঠিক তখন রাজনীতিবিদদের টেবিলে যুক্ত হচ্ছে আগামী নির্বাচন হবে কোন পদ্ধতিতে। এই আলোচনা জামাত, এনসিপি দাবি করছে সংখ্যানুপাতিক নির্বাচন, আর বিএনপি অনড় প্রচলিত নির্বাচনে। এমন প্রেক্ষাপটে 26টি দেশে অন্তর্বর্তী সরকারের ওপর এক গবেষণা চালান বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ডায়াস। গত 5 দশকে 26টি দেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সফলতা ও ব্যর্থতা নিয়ে পর্যালোচনা করা হয় এই গবেষণায়, যেখানে দেখা যায় 26টি দেশের মধ্যে 16টি দেশই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়েছে। এ দেশগুলোতে নির্বাচন অনুষ্ঠানের সময়কাল ছিল মাত্র 10 মাস। স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের ফলে দ্রুত সময়ের মধ্যে সংস্কার এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে। আর বাকি 10টি দেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 10 মাসের বেশি হওয়ায় রাজনৈতিক ও আর্থসামাজিক অস্থিরতা বেড়েছে। এমনকি কোনো কোনো দেশে গৃহযুদ্ধ, সামরিক অভ্যুত্থান এবং মানবিক বিপর্যয় দেখা গেছে। অনুষ্ঠানে বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা করে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারকে দরকারের চেয়ে বেশি সময় দেওয়া হয়েছে, এরপরেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে পারলে এই সরকারকে কেন 18 মাস থাকতে হবে, কেন 24 মাস থাকতে হবে? এবং তাও মানুষ মেনে নিত যদি তারা নিরাপত্তা দিতে পারত, যদি তারা অর্থনৈতিক নিশ্চয়তা দিতে পারত, কিন্তু এই সরকার দিতে পারেনি। আর একজন বক্তা বললেন যে
ফ্যাসিবাদ আসবে বা ফ্যাসিবাদের আসবে এই কারণে আমাদের এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না, যা নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন। গবেষণায় অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনের পদ্ধতি কতটা সম্ভব সেটা পর্যালোচনা করা, যেখানে যুক্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক গবেষকরা বলেন বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনের সাথে জনগণ পরিচিত না। একই সাথে সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়ার পেছনে রাজনৈতিক অভিসন্ধি খুঁজে বের করার তাগিদ দেন তারা। না পিআর হবে না এমএমপি হবে এ নিয়েও বিতর্ক চলছে। আমরা এ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে কথা বলছি। আমি মনে করি রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ের মধ্যে আলোচনা টেবিলে বসে এ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাবে। আমি ব্যক্তিগতভাবে পিআর পদ্ধতির পক্ষে। আমি মনে করি পিআর পদ্ধতিতে প্রত্যেকটা জনগণের অপিনিয়নটা সেখানে আসে। তবে এখানে একটা কথা, এখন যখন পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, এখন আমি মনে করি এটার জন্য সময় সাপেক্ষ একটা ব্যাপার। এই অল্প সময়ের মধ্যে এটা নিয়ে আলোচনা করতে গেলে বিষয়টা আরো ঝুলে যাবে বলে আমি মনে করি। বর্তমান অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে থাকায় দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর অবস্থা বলেও অনেক বক্তারা মন্তব্য করেন। একই সাথে এই সরকারের সংস্কারের নামে সময় ক্ষেপণ করেছে বলে অভিযোগ করেন তারা। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চলে যাওয়ার সময় এসেছে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকম ভাবে এটাকে যেটা করলে ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে। অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে। অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে। বাংলাদেশে প্রায় 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত মৌলিক রাজনৈতিক বা অর্থনৈতিক সংস্কার সম্পন্ন করতে পারেনি বলেও গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়। শারমিন পুতুল, এখন, ঢাকা। সমন্বয়ক পরিচয়ে গুলশানের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার 5 জনের মধ্যে রিয়াদের বাসা থেকে 2,25 লাখ টাকার চেক উদ্ধার করেছে ডিএমপি। তবে তদন্তের স্বার্থে চেক সংক্রান্ত অন্য তথ্য গোপন রেখেছে পুলিশ। সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য, এছাড়া অন্যরা বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের কাছে সমন্বয় পরিচয় 1 কোটি টাকা চাঁদা দাবি করে গ্রেপ্তারকৃতরা। শুরুতে 10 লাখ টাকা দিলেও শনিবার গ্রেপ্তারকৃতরা বাকি টাকা নিতে শাম্মী আহমেদের বাসায় গেলে পুলিশকে খবর দেয় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসেবে রেকর্ড করি। সেটা হচ্ছে চাঁদাবাজি। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25 লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রমাণ ও সাক্ষ্য নির্ভরযোগ্য নয়, একক সাক্ষীর ওপর নির্ভর করে রায় দেওয়া হয়েছিল। এদিকে শাহবাগ থানার বেআইনি রায় ও জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে ফের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিস্তারিত প্রতিবেদনে। 11 বছর আগের ট্রাইব্যুনালের রায় নতুন করে আইনি মূল্যায়নে বাতিল হলো। মোবারক হোসেন মুক্ত, সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল। বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, প্রমাণ ও সাক্ষ্য যথেষ্ট নির্ভরযোগ্য নয়, অনেকাংশেই একক সাক্ষীর উপর নির্ভর করে রায় দেয়া হয়েছিল। রায়ে সন্তুষ্টি জানান আসামি পক্ষের আইনজীবীরাও। 2014-তে আমরা আপিল ফাইল করেছিলাম, তো ওই আপিলটা পূর্ণাঙ্গ শুনানি হলো আমাদের 1 নম্বর কোর্টে। The bench was presided and it was headed by Honorable Chief Justice. তো সেটা শুনানির শেষে আমাদের দুই পক্ষ থেকেই শুনলেন, প্রসিকিউশনকেও শুনলেন। তো শোনার পরে এটা আজকে জাজমেন্টের জন্য ছিল। তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে 2টা চার্জ থেকেই তাকে খালাস দেওয়া হবে। এর আগে 2014 সালের 24 নভেম্বর বিচারপতি এনায়েতুর রহিম জাহাঙ্গীর হোসেন ও আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মোবারক হোসেনকে ফাঁসির দণ্ড দেন। 2014 সালের রায়ে 5টি অভিযোগ আনা হয়। এর মধ্যে 2টি অভিযোগ প্রমাণিত হয়েছিল ট্রাইব্যুনালে। একটিতে মৃত্যুদণ্ড, অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। রকিবুল রাহাত, এখন, ঢাকা। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলায় ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাতপুর বালাপাড়া গ্রামে হিন্দুপাড়ায় অজ্ঞাতনামা কয়েকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের উপর আক্রমণ করে। এই ঘটনায় রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে মামলা করেন। পরে যৌথ অভিযানে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গঙ্গাচড়া উপজেলার প্রশাসনের হিসেবে হামলায় 15টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের সব অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি এ বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্যালোচনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সভায় এলডিসি উত্তরণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এলডিসি উত্তরণ কমিটির সদস্য ও নীতিগত উপদেষ্টারা এ সময় উপস্থিত ছিলেন। ছাত্রদলের 3রা আগস্টের সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনার নয়, শাহবাগে হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম। বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, এনসিপির অনুরোধে তাদেরকে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগে সমাবেশ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। এ সময় কোনো ধরনের উস্কানিতে সংঘর্ষে না জড়ানোর অনুরোধ জানান রাকিব। সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে, আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার না করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে। আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের 3 আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম, আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম। ডাকসুর তফসিল পরবর্তী সহিংসতা এড়াতে সব রকম চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। দুপুরে প্রশাসনিক ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প নিয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপাচার্য আরও বলেন, ডাকসু নির্বাচন একটি বড় আয়োজন, তাই স্বাভাবিকভাবেই এটি নিয়ে আশা এবং আশঙ্কা দুটোই থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে আমাদের প্রক্টর অফিসের সমন্বয়ে প্রতিদিন যোগাযোগ, ছাত্র সংগঠনগুলোর সাথে আমাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে। একই উপলক্ষে একাধিক ছাত্র সংগঠন মিছিল করেছে, কোনো রকম বড় মাপের দুর্যোগ ছাড়া। যেহেতু এই ডাকসুকে কেন্দ্র করেই তারা অনেকবার বিভিন্ন পর্যায়ে একসাথে হয়েছে, আলাপ করেছে, একসাথে হয়েছে, সাংবাদিকদের সামনেও বহু দফা আলাপ হয়েছে, তাদের মধ্যে একরকম সহনশীলতা গড়ে উঠেছে ধীরে ধীরে। এগুলি সবই ভালো লক্ষণ।
সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই ঘটনায় আরও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার অন্য ১৭ আসামিকে দেওয়া হয়েছে ২ বছর করে কারাদণ্ড। ২০২১ সালে প্রধান আসামি সাইফুল আলমের বন্দুকের গুলিতে নিহত হয় ১০ম শ্রেণীর শিক্ষার্থী। বিস্তারিত প্রতিবেদনে। ২০২১ সালের ১ মে সিলেটের বিশ্বনাথের চৈতন্যনগর গ্রামে বাবাকে বাঁচাতে গিয়ে বন্দুকের গুলিতে নিহত হয় ১০ম শ্রেণীর শিক্ষার্থী সুমেল। হত্যার ৪ বছর পর মামলার রায় ঘোষণা করল অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১-এর বিচারক সৈয়দা আমিনা ফারহিন। বুধবার সকালে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের হাজির করা হয় মামলার ৩১ আসামিকে। পরে দীর্ঘ সময় শুনানি শেষে মামলার রায় দেন বিচারক। এ সময় হত্যার অভিযোগ প্রমাণিত হয় ৮ জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড, যার মধ্যে ১ জন পলাতক রয়েছেন। এছাড়া বাকি ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৭ আসামিকে দেয়া হয় ২ বছর করে কারাদণ্ড। অনেক আলোচিত মামলা, এই মামলায় অনেক মানুষ হয়রানি হয়েছে। প্রকাশ্য গুলি মেরে মানুষকে হত্যা করা হয়েছে। ৩২ জন আসামির মধ্যে ৩২ জন আসামি ছিল মাননীয় আদালত ৮ জনের ফাঁসি এবং ৭ জনের যাবজ্জীবন আর ১৭ জনের ২ বছরের কারাদণ্ড উন্নীত করা হয়েছে। মামলা সূত্রে জানা যায় ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতন্যনগর গ্রামে জমি থেকে মাটি তোলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল আলমের সঙ্গে বাগবিতণ্ডা হয় একই গ্রামের নজির উদ্দিনের। পরে সেখানে বাধা দেন নজির উদ্দিনের চাচাতো ভাই মানিক মিয়া ও ১০ম শ্রেণীতে পড়ুয়া ভাতিজা সুমেল। বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলম গুলি করলে বাবাকে বাঁচাতে গিয়ে বন্দুকের গুলিতে নিহত হয় সুমেল। মামলা দায়েরের ৪ বছর পর এই রায় দিল আদালত। মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পরিবার। আজকে যে রায়টা হয়েছে, রায়টার উপরে আমি সন্তুষ্ট আছি। এই রায়টা যখন দ্রুত কার্যকর হয় এই প্রত্যাশা আমি আপনার দাবি করলাম। আমরা এই রায়ে স্যাটিসফাইড হয়েছি। এটা একটা অত্যন্ত সন্ত্রাসমূলক হত্যাকাণ্ড ছিল। দিনে দুপুরে শুট আউট করে একজন স্পট ডেড এবং প্রায় ৫-৬ জন গান ইনজুরি ছিল। সুতরাং আমি মনে করি আদালত ন্যায় বিচার করেছেন। ৩ এপ্রিল ২৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নিহতের পরিবার। পরে ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। এখন সিলেট। তিস্তায় পানি বেড়ে প্লাবিত হয়েছে ২ পাড়ের নিম্নাঞ্চল। এর মধ্যে লালমনিরহাটের হাতিবান্ধায় একটি কাঁচা রাস্তা ভেঙে তলিয়ে গেছে ফসলের ক্ষেত ও মাছের পুকুর। দ্রুত পানি না নামলে আমনের বীজতলা ও ক্ষেত নষ্টের আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে তিস্তার পানি কমতে শুরু করায় নীলফামারী ও রংপুরের বেশ কিছু নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। আকস্মিক ঢলে ডুবেছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী তিস্তাপাড়ের ১৫ গ্রামের প্রায় ৫,০০০ পরিবার। মঙ্গলবার বিকেল থেকেই তিস্তায় পানি বাড়তে শুরু করে। এক পর্যায়ে মধ্যরাতে বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে পড়ে। পানির তোড়ে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ধুবনি এলাকার কাঁচা সড়ক ভেঙে যায়। প্লাবিত হয় উপজেলার সারিয়াজান, সিন্দুরনা সহ আশেপাশের বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। নষ্ট হয় ফসলের বীজতলা, ভেসে যায় আমনের ক্ষেত। এখন আবার মোটামুটি আবার বাড়তেছে পানিটা। হঠাৎ পানিটা কিন্তু রাত্রে একটু বেশি বাড়ার কারণে মানুষের আবার ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিছু। আশ্রয় কেন্দ্রে যাবে, সে আশ্রয় কেন্দ্রে গেলে তাদেরকে ১ বুক পর্যন্ত পানি পেরিয়ে যেতে হয়। ক্ষেতের যে আমরা আমন ধান চাষ করছি সেটাও পানির নিচে তলিয়েছে। একইভাবে আদিতমারী উপজেলার তিস্তা তীরবর্তী এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করে। সড়ক ও স্কুল মাঠে জমে যায় হাঁটু পানি। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। বন্যার কারণে ক্লাস করতে পারি না, এজন্য রাস্তায় আসতে অনেক অসুবিধা হয়। যাতে দুর্ঘটনা হয় সেজন্য আমরা বাচ্চাদের বা অভিভাবকদেরকে মেসেজের মাধ্যমে বলে দিছি বা খবরের মাধ্যমে বলে দিছি তারা যেন আজকে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে না পাঠায়। হঠাৎ ভারত থেকে আসা উজানের ঢলে তিস্তার পানি বাড়ে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। দুর্যোগ মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে বলেও জানান কর্মকর্তারা। পানি বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমরা নিজেরা মনিটরিং করেছি সারা রাত। কোনো জায়গায় যদি কোনো দেখেছি যে কোনো একটু ওভারটপ হইতে পারে, সব জায়গায় সাথে একটা ব্যবস্থা নিয়েছে। আমার এখানে কোনো ইয়ে নেই। আর পানি খুব দ্রুত নেমে যাচ্ছে, আরও নামবে ফরকাস্ট বলতেছে। আমার মতে এটা নিয়ে আর দুশ্চিন্তা করার কোনো কারণ। সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। একইভাবে নীলফামারী সহ আশেপাশের এলাকা থেকেও পানি কমতে শুরু করেছে। নতুন করে বৃষ্টি ও ঢল না আসলে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী।
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে এখনও ৩ জন আইসিইউতে। দগ্ধদের সবশেষ শারীরিক অবস্থা জানাতে ব্রিফিং চলছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সুবিধার জন্যই আমার মনে হয় যে আর কোনো প্রশ্ন যদি না থাকে আমরা অবশ্যই আমাদের অলরেডি আমরা একটা প্রোটোকল তৈরি করেছি। আমাদের আউটডোরে তাদের জন্য আলাদা একটা রুম তৈরি করেছি। আমাদের একজন পার্সোনাল ঠিক করা আছে, তার ফোন নম্বর দেওয়া আছে, তাদের প্রত্যেকের ফোন নম্বরও আমাদের কাছে আছে। সুতরাং ওনারাও মিস করলে আমরা মিস করব না। বরাবরই বলা হচ্ছে এইসব বাচ্চারা আসলে ট্রমাটাইজ, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তো মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের এখান থেকে আলাদা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? অবশ্যই আমরা প্রতিদিনই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে রেগুলার বেসিসে তাদের সঙ্গে কনসালটেশন হচ্ছে এবং আমাদের মন্ত্রণালয় আলাদা আর একটা সেল গঠন করেছে। তারা বাড়িতে গেলেও বিভিন্ন জায়গায় যাচ্ছে যেখানে তাদের ঠিকানা দেওয়া হচ্ছে, প্রয়োজনে বাড়িতে গিয়েও তাদেরকে এটার ব্যাপারে উপদেশ দেওয়া হবে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে এখনও ৩ জন আইসিইউতে। দগ্ধদের সবশেষ শারীরিক অবস্থা জানাতে ব্রিফিং চলছিল। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সিলেটে বাংলাদেশ ও ইউএস আর্মির 7 দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া শেষ হয়েছে। সকালে জালালাবাদ সেনানিবাসে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়। অপারেশন টাইগার লাইটনিং নামের প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের 100 জন সদস্য এবং ইউএস আর্মির অধীনস্থ নেভাদা ন্যাশনাল গার্ডের 66 জন সদস্য অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের পর প্রশিক্ষণের তথ্যচিত্র প্রদর্শনী হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন 17 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ASM রিদওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ইউএস রাষ্ট্রদূত বলেন, বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গালিব, রাশিয়ার পূর্বাঞ্চলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির কুরিল দ্বীপপুঞ্জ, জাপানের পূর্ব উপকূল এবং হাওয়াইতে সুনামি আঘাত এনেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আলাঙ্কা সহ আরও বেশ কিছু অঞ্চলে কিন্তু সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু জাপান তার উপকূলীয় অঞ্চলের প্রায় 20 লাখ মানুষকে তারা সরিয়ে নিয়েছে। আর অন্যদিকে রাশিয়ার কামচাটকা এলাকায় অঞ্চলে একটি ভবন ইতিমধ্যে ধসে পড়েছে। এর বিস্তারিত নাফিয়ানোর মননের একটি প্রতিবেদনে রয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূল প্লাবিত হবার দৃশ্য এটি। সুনামি আঘাত হানার কিছুক্ষণ বাদেই সাগরে তলিয়ে যায় বন্দরনগরী সেভেরোকুলিস। 2000 স্থানীয় বাসিন্দার পরিণতিও অজানা। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে দেশটির কুরিল দ্বীপ ও জাপানের হোক্কাইডো দ্বীপে। এ সময় ঢেউয়ের উচ্চতা ছিল 10 ফুটের বেশি। কুরিল দ্বীপের উত্তরাঞ্চলের সাখালিন অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ইতিমধ্যে রাশিয়ার পাশাপাশি জাপান, তাইওয়ান, যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই দ্বীপ, পাপুয়া অঞ্চল, চীন ও ফিলিপিন্সে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে পেরু ও ইকুয়েডর। এসব অঞ্চলে ঢেউয়ের উচ্চতা 13 ফুট ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক লাখ বাসিন্দাকে উঁচু স্থানে আশ্রয়ের নির্দেশ দিয়েছে জাপান সরকার। সরিয়ে নেওয়া হয়েছে 20 লাখ বাসিন্দাকে। অনবরত বাজছে সাইরেন। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদেরও সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। বহুতল ভবনের ছাদে আশ্রয় নিতে দেখা গেছে অনেককে। উপকূলীয় এলাকা ছাড়ার সময় হাওয়াইয়ের বেশ কিছু স্থানে তৈরি হয় যানজট। 警報が発表されている地域の皆様は直ちに高台や避難ビルなどの安全な場所に避難をしてください。এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সতর্কতা জারি করা অঞ্চলগুলোর নাম উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় জনগণকে সাহস ধরে রাখার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে বুধবার সকালে রাশিয়ার পূর্বাঞ্চলে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যদিও পরবর্তীতে এটিকে 8.8 মাত্রার বলে জানায় ইউএসজিএস। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কামচাটকা উপকূল থেকে 119 কিলোমিটার দূরে। বিবিসির তথ্য বলছে, শক্তিমত্তার দিক থেকে এবারের ভূমিকম্পটি রাশিয়ার ইতিহাসে 6ষ্ঠ অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার। Специалисты приступили к обследованию всех зданий, в первую очередь социальных учреждений. Есть информация, что в 15-м детском саду произошло обрушение стены. К счастью,
ইতোমধ্যে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার তথ্য মিলেছে, যদিও হতাহতের তথ্য জানা যায়নি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কাটেনি ধোঁয়াশা, খসড়া নিয়ে দ্বিধা বিভক্তি থাকলেও 1 সপ্তাহের মধ্যে স্বাক্ষরের আশা ঐকমত্য কমিশনের। দায়িত্ব হস্তান্তরের বিষয়ে ভাবার সময় এসেছে ইউনূস সরকারের, বললেন দেবপ্রিয়। 26টি দেশের অন্তর্বর্তী সরকার নিয়ে গবেষণার প্রতিবেদন প্রকাশ। গুলশানে চাঁদাবাজির মামলায় রিমান্ডে থাকা রিয়াদের বাসা থেকে সোয়া 2 কোটি টাকার চেক উদ্ধার, প্রেস ব্রিফিংয়ে জানালো ডিএমপি। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন আপিলে খালাস, ফের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এবং 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের জেরে রাশিয়া, জাপান, হাওয়াইতে সুনামির আঘাত, সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের 20 লাখ মানুষকে। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।